প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আমরা আগামী নির্বাচনকে সামনে রেখে বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা নিয়ে আলোচনা করব। আমাদের সাথে তিনজন অতিথি, আপনাদের সাথে পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন আবুল বাশার, প্রধান নির্বাহী, ঢাকা সেন্টার ফর ডায়ালগ, আপনাকে স্বাগত জানাই। আমাদের সাথে আছেন সুলতান মাহমুদ, ডেপুটি এডিটর, দৈনিক আমার দেশ, আপনাকেও স্বাগত। আমাদের সাথে আরও আছেন আবু হেনা রাজ্জাকি, জ্যেষ্ঠ আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপনাকেও স্বাগত জানাই। সাংবাদিক দিয়ে আলোচনা শুরু করি। আর সাংবাদিক তো বিভিন্ন দিক খেয়াল রাখে, দেখি তিনি কি বলেন। এই যে ঘটনাস্থল হলো গোয়ালন্দ, নোরা পাগলার যে দরবারে হামলা হলো এবং লাশ তোলা হলো, লাশের উপর অত্যাচার করা হলো, পুড়িয়ে দেয়া হলো, তার মানে কবরেও লাশেরও নিরাপত্তা নাই, অনেকে বলছেন। আপনি কি বলবেন? ধন্যবাদ। প্রথম হচ্ছে যে সে যেই হোক না কেন, পাগলা হোক আর পীর সাহেব হোক, যেই হোক না কেন, মৃত্যুর পর তার লাশ কবর থেকে তুলে পুড়ে ফেলা, এই নৃশংসতা এবং এটি পৈশাচিকতা একরকম, এটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। সে যে ধর্ম, বর্ণের, যে দলের, মতের, যেখান থেকেই হোক না কেন, আপনি যদি তার বিরুদ্ধে যে এলিগেশনগুলো আনা হয়েছে, সে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে তার কর্মতৎপরতা দিয়ে, তাহলে যারা যে নামে, যে সংগঠনের ব্যানারে এই হামলা হলো এবং কে করেছে, কিভাবে করেছে, যাদের নাম বলা হচ্ছে হামলা করেছে তারাই করেছে, না নেপথ্যে ঘোলা পানিতে কেউ মাছ শিকার করেছে, সেটি তদন্ত সাপেক্ষ ব্যাপার। কিন্তু যাদের নামে হলো, তারা কি তাদের ধর্মের যে নির্দেশনা, ইসলাম ধর্মের কোথাও কি এ ধরনের কর্মযজ্ঞ চালানোর বা অপতৎপরতা বা এই নৃশংসতার কোনো অনুমতি দেয়া আছে? সেটি কি তার ধর্ম তাকে সেই স্বীকৃতি বা অধিকার দিয়েছে? সেই প্রশ্নটি সামনে উঠে আসে প্রথমেই। আপনি যেটি বলছেন যে নিরাপদ নয়, আমরা বিভিন্ন সময় যারা সরকারে থাকেন, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইন শৃঙ্খলা রক্ষার যিনি দায়িত্বে, যাদেরকে প্রথম ধরা হয় যে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন স্টেটমেন্ট আমরা দেখেছি। কখনো কেউ বলেছেন কারো বাড়ি পাহারা দেয়া, বেডরুম পাহারা দেয়া আমাদের পক্ষে সম্ভব নয়, এরকম গল্প আমরা শুনেছি। মার্ডার হয়েছে ঘরের মধ্যে। আপনি সাগররুনির হত্যাকাণ্ডের কথাই যদি আপনি বলেন, সেই ইস্যুতেও এরকম বক্তব্য আসছে। এখন সরকারের পক্ষ থেকে হয়তো বলতে পারে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা করেছে, বা যেটা অলরেডি আমরা স্টেটমেন্টে দেখলাম, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও স্টেটমেন্ট দেওয়া হয়েছে এই ইস্যুতে। সেখানে একরকম দায় এড়িয়ে যাওয়ার একটি মানসিকতার বহিঃপ্রকাশ ঘটেছে বলে আমি মনে করি। একই সাথে যে ঘটনাটি যেভাবে ঘটেছে, ওই ঘটনাটি, সেটিকে স্রেফ যদি আপনি বলেন যে প্রশাসনিক ব্যর্থতা, কারণ ঘটনাটি ঘটছিল, এরকম একটি ঘটনা ঘটতে পারে, হুমকি ধামকি হচ্ছিল, পুলিশ এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশন মিলে দুপক্ষের সাথে বাদ অনুবাদ বা বৈঠকের মতো একটি জায়গায় তারা চলে গিয়েছিলেন। কিন্তু তারা কিন্তু উভয় বুঝতে পেরেছেন, যারা পুলিশ, স্থানীয় পুলিশ এবং ওখানকার যারা প্রশাসনিক দায়িত্বে আছেন, যে একটি বড় ঘটনা ঘটতে যাচ্ছে এবং লোকজন জড়ো হয়েছে, সেখান থেকে হামলা করেছে। এটি একেবারেই প্রশাসনিক ব্যর্থতার বহিঃপ্রকাশ আমি মনে করি। এবং সেই মনে করার কারণটা হলো, এটার সাথে যোগসূত্র হলো যে পতিত সরকার দেশ থেকে চলে গেছে বা তারা বিদায় হয়েছে, পালিয়েছে, কিন্তু সেই পতিত সরকারের যারা দোসর, তারা কিন্তু এখনও 90 থেকে 95% জায়গায় বিগত সরকারকে যারা নানানভাবে আস্ফলনে সহযোগিতা করেছে, অন্যায়, অনাচার, অবিচারে সহযোগিতা করেছে, তারা প্রশাসন যন্ত্র থেকে বলেন, পুলিশ বলেন, কোন জায়গায় নেই তারা। অতএব তারা এই ছাইচাপা আগুনে ঘি ঢালতে অনেকটা নেপথ্যে থেকে কেউ কেউ হয়তো সহযোগিতা করতে পারে, এরকম ঘটনারও আভাস পাওয়া যাচ্ছে। জি, আপনাকে পরে আবার আসবো। আবুল বাশার, আপনি কিভাবে দেখেন? বিশেষ করে বলছে প্রশাসনিক ব্যর্থতা নাকি সরকারের
যে একটা বিবৃতি দিয়ে এটা কি দায় এড়ানো যায় কিনা এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে? ধন্যবাদ আপনাকে, সেই সাথে আমার সহ-আলোচক এবং দীপ্ত টেলিভিশনের সমস্ত দর্শককে। আমরা আসলে আলোচনাটা যদি সাদামাটাভাবে খোলা চোখে যদি এই বিষয়টাকে যদি আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে আসল ঘটনা থেকে আমাদেরকে অন্যদিকে চলে যেতে হবে। আমি এই জুলাই গণঅভ্যুত্থানের পরে এই কথাটি বারবার বলার চেষ্টা করেছি আমি বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন চ্যানেলে, যে এ ধরনের ঘটনা ঘটতে থাকবে। প্রথমত হচ্ছে এই সরকারের যারা উপদেষ্টা আছেন তারা আসলে একটি দেশকে লিড করার মতো তারা ক্যাপাবল না, নাম্বার 1। নাম্বার 2, দেখেন ইন দ্য মিন টাইম আমরা দেখলাম যে প্রায় 250-র বেশি মাজার সারা বাংলাদেশে তৌহিদি জনতার নামে ভেঙে ফেলা হলো এবং তাদের উপরে যে নির্যাতন, যে হামলা হলো, তার একটারও বিচার কিন্তু এখন পর্যন্ত হয়নি। সরকার, আপনি যেটা বলছেন যে সরকার শুধু বিবৃতি দিয়ে যাচ্ছে, সরকার এটা করবে সেটা করবে, এটা না। আপনার যে অ্যাকশনটা দরকার, এই মাজার ভাঙা থেকে শুরু করে যে যতগুলো আমাদের যে মব ভায়োলেন্স যেটা বলেন, এগুলো আমাদের গত এই 1 বছরে সরকার কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ার কারণে এরা কিন্তু এই ঘটনাগুলো ঘটিয়ে যাচ্ছে। নাম্বার 3, এই ঘটনার পিছনে হচ্ছে আপনার যেটা যে রয়ের যে বাংলাদেশে তাদের যে প্ল্যান ছিল, তো তার প্ল্যান এ এখানে অকার্যকর, প্ল্যান বিও এখানে অকার্যকর, এখন প্ল্যান সি তারা বাস্তবায়নের দিকে আমি মনে করি 80% তারা এখন সফল। এবং এই ঘটনা এই প্ল্যান সির একটি অংশ। কারণটা হচ্ছে আগামী নির্বাচনটা আপনি যত ডিলে হচ্ছে, এ ধরনের ভায়োলেন্স, এ ধরনের অরাজক পরিস্থিতি বাংলাদেশে তৈরি করতে পারলে রয়ের যে উদ্দেশ্য সেটা কিন্তু সফল হবে। দেখেন, এভাবে চলতে থাকলে আগামী কিছুদিন পর দেখবেন দেশের মধ্যে লুটতরাজ শুরু হয়ে গেছে। কারণ হচ্ছে দেখেন আমাদের মধ্যে, আপনি রয়ের কথা বলছেন, এটা কি আপনার ধারণা নাকি কোনো তথ্য? এটা বাস্তবতা। এবং আপনি যদি ইন দ্য মিন টাইম যদি কতগুলো আপনি যদি গবেষণা এবং আমাদের যারা যারা আমাদের ডিজিএফ এর প্রধান যারা ছিলেন, তো তাদের বক্তব্য এবং তাদের সাথে যদি আপনি আলোচনা এবং কথা যদি বলেন, বিষয়টা কিন্তু আপনি একদম পরিষ্কার হয়ে যাবেন। এবং তাদের এখানে যে আপনার যে তাদের যে অবস্থান এখানে এখনও কিন্তু ঢাকা ক্যান্টনমেন্টে যদি বলেন যে আমাদের এখানে যে ইউনিভার্সিটির সাবেক বিমান বাহিনী আপনার ভারতের, উনি কিন্তু তাদের অনেক শিক্ষক কিন্তু এখন এখানে কিন্তু তারা আছে। আসলে এরা কিন্তু এখানে শিক্ষক না, এরা এখানে কিন্তু না না এই ঘটনা, যে এই যে ঘটনাটা ঘটেছে এটা তো বাংলাদেশের মানুষ ঘটিয়েছে। হ্যাঁ, যার ইন্ধনে ঘটুক বা ঘটানো হোক, হয়তো ইন্ধন থাকতে পারে, সেটা ফ্রেঞ্চ সরকার ইন্ধন থাকতে পারে, রড থাকতে পারে, বা অন্য কোনো যাদের স্বার্থান্বেষী মহলে থাকতে পারে, কিন্তু যারা ঘটিয়েছে, যাদের টেলিভিশন দেখা যাচ্ছে, তারা তো বাংলাদেশের মানুষ। তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো? না, ব্যবস্থা নেওয়া তো হচ্ছে না। আমি তো আপনাকে বললামই, যখন আপনি আগে এতগুলো মাজার ভাঙা হলো, শুধু মাজার না তো, আপনি দেখেন যে এই যে আপনার ধানমন্ডির পাশে যে আপনার এটা বহু পুরনো পাকিস্তানে, এখানে একদিন তৌহিদি জনতার নামে আপনার এখানে দরবার শরীফ ভেঙে দেওয়া হলো এবং অনেক মানুষকে আহত করা হলো। হ্যাঁ, তো আপনি যখন এ ধরনের আপনার ভায়োলেন্সগুলো যখন হচ্ছে, তখন সরকার যখন ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে, তখন তারা তো উৎসাহী হচ্ছে। ধরুন আজকে এই ঘটনা ঘটেছে, হ্যাঁ, আগামী দিয়ে দেখবেন যে এরকম ঘটনা আরো ঘটতে থাকবে, কারণ এখানে সরকার তো অকার্যকর একটা আইন শৃঙ্খলা, সরকার বা প্রশাসন এখানে ব্যর্থ হয়েছে সেটা বলছেন, ব্যবস্থা নিতে। আবহাওয়ার রাজ্যকে আপনি কিভাবে দেখেন, বিশেষ করে এই যে একটার পর একটা মব সন্ত্রাস, বিশেষ করে গোয়ালন্দের এই ঘটনা, এইরকম নৃশংস ঘটনা বাংলাদেশে ইমান আকিদা রক্ষা কমিটির নামে কোন ধরনের ইমান এখানে রক্ষা হয়? ধন্যবাদ আপনাকে এবং আমার দুজন বিজ্ঞ সহ-আলোচক এবং আপনার দীপ্ত টিভির দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আপনি মব ভায়োলেন্স কথাটা আনছেন। মব ভায়োলেন্স কথাটা কি নতুন আমাদের দেশে না পুরনো, আমার প্রশ্ন। আর তার আগে আমি এটা একটু বলে নেই যে তৌহিদি জনতার নামে তারা কিন্তু আগাম বার্তা দিয়েছে, অমুক দিন আমরা লাশ উত্তোলন করব। আমার কোনো সরকারের দরকার নাই, বাংলাদেশে কোনো সরকারের দরকার নাই। আইন শৃঙ্খলা বাহিনী কিছু রুটিন কাজ আছে, করতে বাধ্য। সব কাজের জন্য আপনাকে এসপি ডাইরেকশন দিবে কিংবা মন্ত্রী ডাইরেকশন, নো, ইউ আর নোবডি, ইউ আর জাস্ট গভর্নমেন্টের দেশের লোকের সার্ভিস দেওয়ার জন্য তুমি বসে আছো, তোমার রুটিন কাজ আছে।
বার্তা দেওয়া হয়েছে কবর থেকে লাশ উত্তোলন করা হবে, কি দেয় নাই? আগাম বার্তা দিছে। আগাম বার্তা দিলে এটা তো প্রশাসনের না জানার কোনো কারণ নাই কারা বার্তাটা দিল। তারপরে যখন ঘটনার লাশটা তুলতে গেল একটা কবর থেকে, সেখানে প্রতিরোধ করা হয়েছে, তাদের তো 2, 4, 5, 10, 20 জন ছিল, তখন তারা কোথায়? আর যেহেতু বার্তা দিছে ঘটনার দিন, তো তাদের একদম তীক্ষ্ণ দৃষ্টি থাকার কথা। তার মানে কি? আমি আবারও বলছি, রুটিন কাজের মধ্যে পরে স্পেশাল কোনো অর্ডার দিতে হবে না। যদি কোনো সরকারি অর্ডার থাকতো যে তার পোস্টমার্টম হবে কোনো কারণে, তাহলে ম্যাজিস্ট্রেট থাকবে উপস্থিত, তারপর এটা লাশ উত্তোলন। এটা অ্যাবসলুটলি প্রশাসনের দোষ। সরকারকে আমরা মোটা দাগে বলবো, কারণ সরকার তো অবশ্যই ঘুরে ফিরে সব কিছু দায় দায়িত্ব সরকার। কিন্তু আমি এখানে বলছি, কারণ ফ্রম ডে ওয়ান এই সরকার মিনিমাম 200 আন্দোলন ফেস করছে, মিনিমাম। বাংলাদেশে কোনো রাজনীতিবিদ এইসব বলে নাই যে উনি কিন্তু নির্বাচিত সরকার না, উনি একটা অন্তর্বর্তীকালীন সরকার, তোমাদের দাবি দেওয়া একটাও তার সময় ঘটে নাই, অতীত সরকারের আমলের। সুতরাং তোমরা বাবা যার যার বাড়িতে যাও, ওনার একটা সুন্দর নির্বাচন করতে দাও, নির্বাচন করার পর নির্বাচিত সরকারের কাছে আইসো, আমরা দেখব যেই নির্বাচিত হোক। কেন বলে নাই? রাজনীতিবিদদের কি কোনো রেসপন্সিবিলিটি নাই? শুধু আপনি বসবেন আর আলোচনা করবেন। সম্প্রতি আপনার কি হইলো, এই যে কিছুদিন আগেও এই যে ইঞ্জিনিয়াররা যেটা করলো, তখনও আমরা দেখিনি কাউরে। তো রাজনীতিবিদদের রেসপন্সিবিলিটি কি? ইউনুস জাস্ট নো হেয়ার, আমি তারা কাউন্টই করি না, বিকজ হি হ্যাজ নো কমিটমেন্ট, নো পলিটিক্যাল কমিটমেন্ট, নো পলিটিক্যাল অ্যাম্বিশন। তো সুতরাং আমাদের তো কিছু দায়িত্ব আছে। গেল আপনার ডেড বডি নুরা পাগলা মাজার, তারপরে মামলা হইল অজ্ঞাতনামা 2-3 হাজার। কি টার্ম এগুলা? আপনি এফআইআর ভিতরে অজ্ঞাতনামা ঢুকাইতেছেন, গত 14 বছরের কালচার এখনো চলতেছে। এরপরে আপনার ধরবে, এর ধরবে, 200 ধরে আনবে, তারপরে রাত্রে ছাক করবে, কিছু ছাড়ে দিয়ে কোন প্রক্রিয়া ছাড়া আমরা জানি। আপনি রুটিন কাজ কেন করলেন না? এইটার দায়িত্ব রেসপন্ডেন্ট পিওর প্রশাসনের। কেন বলছি? যদি বলেন সরকারের দায়, তাহলে সরকার কি বলছে? এই ডেড বডিটা তুইলা তারপরে পুইরা দে। আসেন, নূররে যেভাবে টর্চার করছে, নূরদের যে ঘটনাটা, টোটাল রাজনৈতিক প্রোগ্রাম। আপনি যদি রাজনৈতিক হিসাবে দেখেন, সিম্পলি রাজনৈতিক প্রোগ্রাম। এরকম প্রোগ্রাম বহু হয়েছে বিগত সরকারের সময়, মুখোমুখি। যেদিনই বিএনপি প্রোগ্রাম দিছে, সেদিনই দেখছি শান্তির মিছিলের প্রোগ্রাম দিছে ক্ষমতাসীন দল। বাংলাদেশে কেউ কথা বলে নাই, মিডিয়ার লোকেও কথা বলে নাই। তাহলে আজকে নুরুকে যে পিটাইলো, এটা কি বলছে ইউনূস সরকার? পিটাও তারে। আমরা যে খালি সরকারের দায় দেই, প্রশাসনের রুটিন কাজ। ওই ঘটনায়, ওই রাজনৈতিক প্রোগ্রামে এইভাবে পিটানের কোনো যুক্তি নেই। বাংলাদেশে কেউ বলবে না যেটা যুক্তি আছে। সুতরাং এখানে আসলে সরকারকে চালায় কে, এগুলো বিরাট কোশ্চেন মার্ক। তারপরে আসেন, এরা কারা? আপনি একটা রিফ্লেকশন দিতে চাচ্ছেন, মৌলবাদী, তৌহিদি জনতা, এই টার্মটা কে দেয়? এই নামটা কে দেয়? একটা লোক অপরাধ করে স্বীকার করতেছে, তারপরে 2-3 হাজার অজ্ঞাতনামা। আবার বলতেছে, স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা বলছে, পুলিশের বিরুদ্ধে একটা অভিযোগ, সে বলছে অভিযুক্ত প্রমাণিত না হওয়া পর্যন্ত পুলিশের ব্যাপারে কিছু বলা যাবে না। হি হ্যাজ নো রাইট। আরে ভাই, এত স্মার্ট হওয়ার দরকার নাই তো। আপনি এই জিনিসটা করতে পারতেন প্রকাশ না করে। এক তো প্রোটেকশন দিতে পারতেছেন না, দ্বিতীয়বার এটা বলার মানে কি? আপনি যদি প্রকাশ্যে বললেন, এটার মানে কি? আপনার তো বলার দরকার ছিল না। আপনি তো এটা ইন্ডোরে ছাড়তে পারেন। আমি কথার তর্কের খাতিরে বলছি যে ঠিক আছে, পুলিশকে কেউ কিছু না, যতক্ষণ তো অভিযুক্ত প্রমাণ। তুমি একদম সাংবাদিকরা গেছে, কি বলে না বলে অ্যাট ওয়ান্স এদের চলে যাওয়া উচিত এইভাবে। মানে আমি বলছি, এখন আসেন, এই ঘটনার দায়ভার কার? পিওর ব্যর্থতা রাজনীতিবিদদের। আমি আবারও বলছি, বলবেন আপনারা কেন? প্রশাসন কথা শোনে না। রাজনীতিবিদরা বলে একটা নির্বাচন হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে। কেন? এর আগে নির্বাচিত সরকার ছিল না? নির্বাচিত সরকারের ধাক্কা দিয়ে তো সামরিক সরকার আসে। কিভাবে আসে? লুপ হোল আপনারা রাখেন, ছিদ্র আপনারা রাখেন। সুতরাং এগুলা ভেগ টার্ম। এখন আপনি যদি সিম্পল আসেন, প্রশাসনের যদি আপনি দায় দিন, এখানে প্রশাসনের দায় পিওরলি ইউনূস সাহেব কালকে লাল কার্ড দেখাই দিলাম, চলে গেল। এই যে কথায় কথায় আমরা বলি যে এই ক্ষতি করতেছে, ওই ক্ষতি করতেছে, ভাই যেমন বললেন সামনে আরও ঘটবে। উনি যদি রাজনীতি দলের সাথে সম্পৃক্ত থাকেন ভিন্ন কথা। এই যে আরও হবে, আমরা কেন ইউনূস সাহেবকে অ্যালাউ করতেছি? কারণটা কি? নির্বাচন পরে আপনি আগে যান, আগে আপনি চলে যান। কারণ আপনি থাকলে তো আমার আরো ক্ষতি। আমি ফেব্রুয়ারি পর্যন্ত তাকায় তাকায় দেখবো কেন? উনি তাকায় তাকায় দেখবে কেন? রাজনীতিবিদরা দেখবে কেন? বিকজ আপনাদের সন্তানের তো কোনো টাচ করতে পারে না। রাজনীতিবিদদের কোন ব্যক্তি ভিকটিম হইছে? সুলতান মাহমুদ, এখন যে আলোচনাটা হলো, আমরা দেখছি যে এত মাজার ভাঙা হলো,
এত মব সন্ত্রাস হলো, সেটা দেখছি যে সরকার কিন্তু বারবার বলছে সেই আগের সরকারের মতো যে আমরা ব্যবস্থা নিচ্ছি, প্রতিটা ঘটনায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত আমি পত্রপত্রিকায় ঘেটে দেখলাম যে অনেকগুলো ঘটনায় মাত্র 23 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন আমার আপনার কাছে যেটা প্রশ্ন, এই ধরনের অপরাধ দমনে রাষ্ট্রের ভূমিকা কি, বা রাষ্ট্রের যে ভূমিকা দেখছি তা কি আমরা ঠিক বলবো? ধন্যবাদ। দেখেন, অপরাধ দমনের দায়িত্ব রাষ্ট্রের, প্রশাসন যন্ত্রের, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেখানে বিশৃঙ্খলা ঘটতে পারে, সেই শঙ্কাটা যখনই তৈরি হবে, সরকারের অনেকগুলো এজেন্সি আছে, এরকম কোনো আভাস ইঙ্গিত পেলে সেটির ভেতরে তারা ঢোকেন এবং সেখান থেকে নির্যাস বের করে নিয়ে এসে সেটির রূপরেখা, সেই সন্ত্রাস বা সন্ত্রাসী তৎপরতা বা আইন শৃঙ্খলার অবনতি ঘটতে না পারে যাতে, সেটির জন্য পরিকল্পনা নেবে এবং যাদের বাস্তবায়ন করবার দরকার সেটি তারা করবেন। এটি কতগুলো এজেন্সি এটার সাথে কাজ করে স্টেপ বাই স্টেপ। তো আমি যেটি বরাবর বলছি, এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর এক একজন এক একভাবে বলে। আমার বক্তব্যটা হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার এসছে যারা, তারা এদের মধ্যে কেউ কেউ আছেন বিগত তত্ত্বাবধায়ক সরকার, একাধিক তত্ত্বাবধায়ক সরকারে তারা দায়িত্ব পালন করেছেন। এরা কেউ পলিটিশিয়ান না, এরা কেউ অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ ছিলেন না এখানটাতে। একটা বাহিনীর প্রধান বা একটা বাহিনীর একজন সেনা কর্মকর্তা, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত। তিনি ছিলেন একটি ডিসিপ্লিন ফোর্সে। এই ধরনের পরিস্থিতি সামাল দেবার কোনো এক্সপিরিয়েন্স তার কিন্তু আগে ছিল না, বা এখনো পর্যন্ত এই অল্প সময়ের মধ্যে প্রত্যেকটি দিন তার কাছে এক্সপিরিয়েন্স হচ্ছে। তো আমরা গত এক বছরের বেশি সময়ই কারো কারো কাছে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের অন্যান্য পেশার জনগোষ্ঠী বা এই ভায়োলেন্সের নামে যে সমস্ত শব্দ আগে পিছে আপনারা ব্যবহার করেন, আমি সেটি করতে চাই না, এগুলো গিনিপিগে পরিণত হচ্ছে। যেমন প্রত্যেক দিন একটি, ওই যেটা বললাম যে অভিজ্ঞতা অর্জনের জায়গা তৈরি হচ্ছে। তো সেইখানটাতে আপনাকে অবশ্যই, আবার বলি, অবশ্যই দায়িত্ব সরকারের, কিন্তু সেই সরকারের যোগ্যতা আছে কিনা, সেই সরকারের সামর্থ্য আছে কিনা, সেই সরকারের সেটিকে অ্যাচিভ করবার বা সেটিকে অ্যাডপ্ট করবার বা সেটিকে এক্সিকিউশন করবার কোনো ক্ষমতা তার হাতে ক্ষমতা আছে, কিন্তু সেটি কার্যকর করছে কিনা, কারা করবে। পেছনে আপনি যেটি বলছিলেন যে আগের মতো হচ্ছে, আগে যারা কাজগুলো করছিল এখনও তারাই কাজ করছে। আগে যারা এই বিবৃতি বক্তব্য তৈরি করে দিত বা বলতো যে এটি এরকম ব্যবস্থা নিচ্ছি, সেই লোকজনগুলোই আছে। সামনে কজন মাত্র নতুন লোককে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের চেয়ার, পদ পদবি, গাড়িতে পতাকা, এই হলো পার্থক্য। তারা চাইছে না তা না। এই সরকার কোনোভাবে, প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন সরকারে যারা আছেন, যেটি রাজ্জাকি ভাই বললেন যে তারা নির্বাচিত না, তাদের কোনো রাজনৈতিক কমিটমেন্ট নাই, তারা কোনো প্রতিশ্রুতি দিয়ে আসেন নাই, তো তারা চাইছেন, তারা কোনো অবস্থাতে কি চাইবেন যে তাদের এই মেয়াদে বিশৃঙ্খলা হোক, এরকম ভায়োলেন্স হোক? কখনোই চাইবেন না। কিন্তু তারা চাইছেন যে শান্তিপূর্ণ অবস্থান থাকুক, কিন্তু তারা পারছেন না, কারণ যাদেরকে দিয়ে পারবেন তারাই কাজ করছে না। জি। তো তারা যদি কাজ না করে, যেটি উনি বলছিলেন যে আগামী দিনে নির্বাচন যত ঘনিয়ে আসবে তত নানান ধরনের বিশৃঙ্খলার ডালপালা ছড়িয়ে দেবে বিভিন্ন জায়গায়। তাহলে তো সেটিকে শক্ত হস্তে দমন করবার জন্য সরকারকে অ্যাগ্রেসিভ যদি সরকার না হয়, প্রশাসন যন্ত্রে যাদেরকে যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে তারা যদি অন্ততপক্ষে এই সময়ের জন্য কমিটেড না হয় যে না, যে কোনো মূল্যে প্রতিহত করব। আপনার যেটি রাজ্জাকি ভাই বললেন যে ঘোষণা দেওয়া হয়েছে যে এটি করা হবে, আপনি দুটি রাজনৈতিক দল, ছোট্ট দুটি সংগঠনও যদি আজকে টিএসসিতে, যে এই যে এখন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যদি ছাত্রদল এবং ছাত্র শিবির তারা যদি বলে আমরা কালকে টিএসসিতে প্রোগ্রাম করব, দুইটা করলে তাহলে কী হবে? বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেবে, আর যদি বাইরের যদি কোনো কিছু হয় তাহলে 144 দেবে। সেটি তো প্র্যাকটিস।
কিন্তু সেটি রুটিন কাজ, সেটি তো হয় নাই। এবং যখন পোড়াচ্ছে তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছবি আমরা দেখলাম, ভিজুয়াল ছবিতে তারা দাঁড়িয়ে আছে। তো কি হতে যাচ্ছে? বার্তা কিন্তু কঠিন বার্তা, এখনই হুঁশিয়ার হতে হবে। জি, আবুল বাশার, আপনি কি মনে করেন আসলে যে বার্তা আপনি প্রথম দিকে যদিও বলেছেন যে আসলে এই অপরাধ দমনে প্রশাসন বা রাষ্ট্র ঠিক ব্যবস্থা নিচ্ছে না, কারণ তার কয়েকটা উদাহরণ দিয়েছেন, কিন্তু তার মানে হলো রাষ্ট্র যখন অপরাধীদের বিচার করে না তখন দায় মুক্তি সংস্কৃতি তৈরি হয় বাংলাদেশে, সেটার দিকে যাচ্ছে। এখন অনেকেই বলছে যে এখন এই যে রাষ্ট্র বা মানে ধর্মের নামে সন্ত্রাস বা রাজনৈতিক আদর্শগত অপরাধের ক্ষেত্রে যে সন্ত্রাস, এইটা করতে যেয়ে বা এইটা দমন করার জন্যে সরকারের যে অবস্থান, সেটাকে অনেকে বলছেন যে পক্ষপাতমূলক আচরণ, কখনো কারোর উপর চড়াও হচ্ছে, কখনো কোথাও নীরব দর্শকের মতো দাঁড়িয়ে সেটা হতে দিচ্ছে, আবার অন্যদিকে বলছে আমরা ব্যবস্থা নিচ্ছি। আসলে এই সরকার প্রধান হিসাবে আপনি যতই দায় এড়ানোর চেষ্টা করেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে এর দায় অবশ্যই তাকে নিতে হবে। কারণ আপনি যখন জানেন যে আমি দায়িত্ব নিতে যাচ্ছি, মানে বাংলাদেশের এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমাকে দায়িত্ব নিতে হচ্ছে, এর মধ্যে অনেক ধরনের ঘটনা ঘটবে। হ্যাঁ, এখন তার যে অভিজ্ঞতা, অতীত যে অভিজ্ঞতা যদি না থেকে থাকে, তাহলে তার শুরুতেই তার আসাও কোনো প্রয়োজন ছিল না। আপনি যদি বিগত সরকার প্রধানদেরকে যদি দেখেন, আমরা তো সমস্ত ঘটনার দায়ী তাদেরকে দিয়ে আসছি, আমাদের ট্র্যাকটি বলে। সুতরাং এই দায়িত্ব ইউনূস সাহেবকে অবশ্যই নিতে হবে। কারণটা হচ্ছে যে উনার আন্ডারে তো সমস্ত অ্যাডভাইজাররা, উনার স্বরাষ্ট্র উপদেষ্টা যদি কাজ করতে না পারেন, তাহলে উনি তাকে কেন এখানে তার রাখার যুক্তিটা কোথায়? এটা তো আপনাকে পরিষ্কার করতে হবে যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা তার দায়িত্ব ঠিকমতো পালন করছে না, আপনি তাকে ওখানে রাখছেন কেন? আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি কতগুলো উপদেষ্টা আছে, এটা মানে কি বলবো আপনাকে, এটা গুড ফর নাথিং, কিন্তু আপনি তাদেরকে বহন করে যাচ্ছেন। নির্বাচিত সরকারের ব্যাপারে রাজ্জাকি ভাই যে কথা বলে, নির্বাচিত সরকার বাংলাদেশে অবশ্যই প্রয়োজন। কেন প্রয়োজন আমি আপনাকে বলি। 2001 সালে নির্বাচনের পর যখন সংখ্যালঘুদের উপরে নির্যাতন যে মাত্রায় সারা বাংলাদেশে হচ্ছিল, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন। উনি টেলিফোন করে প্রত্যেকটা কনস্টিটিউশনের এমপিদেরকে উনি ফোন করেছিলেন, যাদেরকে পেয়েছিলেন তাদেরকে ফোন করে বলেছিলেন যে আমলিগ ভারতের ইন্ধনে প্রত্যেক তোমার এলাকার যারা সংখ্যালঘু আছে তাদের উপর অত্যাচার করে বিএনপির উপর দায় চাপাবে। অতি শীঘ্রই সবাই যেখানে আছো তোমার এলাকাতে অবস্থান করো এবং সংখ্যালঘুদেরকে তোমরা প্রোটেক্ট করো। সেদিন যে বীভৎস ঘটনা হওয়ার কথা ছিল, সেই ঘটনার 10% ঘটে নাই। তখন একটি পলিটিক্যাল সরকার ক্ষমতায় ছিল এবং তার রাজনৈতিক দলের নেতারা তাদের মন্দির পাহারা দিয়েছে, তাদের পূজামণ্ডপ পাহারা দিয়েছে এবং দেশনেত্রী এবং খালেদা জিয়া টেলিফোন করে প্রত্যেক জায়গাতে যাতে হিন্দুদের উপরে নির্যাতন না হয় সে নিচে স্টেপটা নিয়েছেন। কিন্তু আকাশ ভাই, আমি আপনাকে বলতে বাধ্য হচ্ছি, বাংলাদেশ এখন কিন্তু 70-80% ফেল স্টেট। বাংলাদেশ এখন একটা ফেল স্টেটের কাছে চলে গেছে। 70-80% ফেল স্টেটের একটি কান্ট্রির যতগুলো এলিমেন্ট থাকে, লক্ষণ থাকে, বাংলাদেশে এখন সেটা প্রতীয়মান। আপনি যদি দেখেন সোমালিয়া, হাইতি যদি বলেন, সুদান বলেন, সে দেশে আপনি লিবিয়া বলেন, এগুলো উদাহরণ যদি দেন, বাংলাদেশের মতো এইরকম পরিস্থিতি সেখানেও বিরাজমান। আপনি একটা প্রতিষ্ঠানে সে বসে আছে, সেখানে সে রাজা। সরকার কে চালায়, প্রতিষ্ঠান কে চালাচ্ছে, এটাই তো আমরা অনেক সময় বুঝতেই পারি না। এই যে সচিবালয়ে আপনি বলছেন যে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা, তারা একটা মন্ত্রণালয়ে তারা মনে হচ্ছে তারা হচ্ছে এখানের হচ্ছে রাজা। হ্যাঁ, তারা যা ইচ্ছা তাই করছে, এখানে কারোর কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। অ্যাকাউন্টেবিলিটি নাই কেন? এই যে সুলতান ভাই বলছিলেন যে পলিটিক্যাল, এদের কোনো পলিটিক্সের, হ্যাঁ, প্রত্যেক জায়গায় পলিটিক্স, পৃথিবীর সমস্ত জায়গায় এটাকে নিয়ন্ত্রণ করে। কিন্তু এই যে উপদেষ্টারা, আপনি জানেন একজন উপদেষ্টা তার মন্ত্রণালয়ে তার কর্মকর্তাদের উনি কথা শোনাতে শোনাতে যখন শুনছিলেন, উনি রাগ করে অভিমান করে চলে আসছে। এইটা তো ভাই ইমোশন আর অভিমানের জায়গা একটা দেশ পরিচালনার ক্ষেত্রে চলে না। না শোনেন, যেটা এই যে সুলতান মাহমুদ বললেন, এটা কিন্তু এইটা একদিক থেকে দেখছেন না যে ধরেন একটা প্রশাসন যন্ত্র বসে আছে, তারা ধরেন 16 বছরের একটা তৈরি করা, তার উপরে চেয়ারে একজন আপনি বসে গেলেন, আপনার কথা শোনানো, এটা তো একটা কঠিন কাজ। আপনার কাছে আসবে এই বিষয় নিয়ে। না, আমি আপনাকে এই ব্যাপারে আপনি একটু বলি আপনাকে। 30 সেকেন্ডে। না, 30 সেকেন্ডের মধ্যেই এই কথাটা এই টকশোতে গত 1 বছরে
কমপক্ষে 1000 বার বলা হয়েছে যে এখানে ফ্যাসিস্টদের তাদেরকে না সরিয়ে কখনোই আইন শৃঙ্খলা বলেন, প্রশাসন বলেন, বিএনপির পক্ষ থেকে বলেন, এবং আপনি যেটা বলছেন বিএনপি ইউনূস সাহেবের সাথে দেখা করার জন্য প্রত্যেকটা ইয়াতে 3 দিন 4 দিন সময় পাচ্ছে না। জি, দলের মহাসচিব তো মির্জা ফখরুল ইসলামকে বলেছেনই যে আমরা ধন্যবাদ আপনার কাছে আবার আসবো। যেটা আপনি বলছিলেন যে যদি এরকম হয় যে কোনো অনুষ্ঠানে কোনো উপদেষ্টা তার প্রশাসন লোকজনের কথা শোনাতে পারছে না, হয় শোনাবেন অথবা দায়িত্ব ছেড়ে দেবেন। অবশ্যই আমরা আবু হানিফ রাজ্জাকি যে বিষয়টা আসছে বুঝছি, আমি বলে দিই, জবাব দিই। অনেকগুলো বিষয় আসছে। একটা আসছে মব ভায়োলেন্স, আর একটা আসছে ব্যর্থ ইউনূস প্রশাসন কথা, আর হলো নির্বাচিত সরকার প্রয়োজন। আমি একবারও বলিনি নির্বাচিত সরকার দরকার, কিন্তু নির্বাচিত সরকারকে ধাক্কা মেরে সামরিক শাসন আসছে, নির্বাচিত সরকারকে ধাক্কা মেরে 111 আসছে, নির্বাচিত সরকারকে ধাক্কা মেরে ইউনূস সাহেবরা আসছেন। আসলো কেন? এটা কি পলিটিশিয়ানদের ব্যর্থতা না? আমি সেটা বলছি। অফকোর্স আপনি নির্বাচন হবে, নির্বাচন দিয়ে যাবেন। আপনি কতগুলো জিনিস বলি, আমরা কতগুলো নির্বাচনের কথা বললে যে আয়নাঘর ইত্যাদি বললে অনেকে এখন বলে সুবিধা নেওয়ার জন্য, ওইগুলো কোনো নির্বাচন হয় নাই। কিন্তু আপনি পিছনের দিকে যান, 91 সালের নির্বাচন, 96 নির্বাচন, 2001-এর নির্বাচন, 2008-এর নির্বাচন, 14 পর্যন্ত থাকেন, 2008 থেকে 14 পর্যন্ত। এর ভিতরে কি কি হয়েছে? সব নির্বাচিত সরকার। কানসাটে বিদ্যুতের জন্য 24টা নিরীহ লোককে হত্যা করা হয়েছে এই বাংলাদেশে। 21শে আগস্টের গ্রেনেড হামলা নির্বাচিত সরকারের অধীনে হয়েছে। কে করছে এটা পরের চ্যাপ্টার। সিরিজ বলা হামলা নির্বাচিত সরকারের সময় হয়েছে। 57 জন সেনা অফিসার হত্যা নির্বাচিত সরকারের অধীনে হয়েছে। শাপলা চত্বরে শত শত লোক হত্যা নির্বাচিত সরকারের অধীনে হয়েছে। বের করেন তো যে ধাক্কা দিয়ে যখন অন্য সরকার আসছে, যে কয় বছর ছিল যেই থাকুক, কতটুকু হয়েছে তার মানে এই নামে নির্বাচিত সরকার চাই না। ব্লেম দিলে আই ডিসলাইক ইট। আমি বলছি সব নির্বাচিত সরকারের সময় হয়েছে। নির্বাচিত সরকার হইলে 7 খুন মাপ। আর নির্বাচিত সরকার কি কৈফিয়ত দিছে? এই যে শেখ হাসিনা চলে গেছে পালাইয়া, কৈফিয়তটা কি? আজকে কি আমরা কৈফিয়ত চাইছি? বিচারের জন্য ঐক্যমত্যে আসছে এখন পর্যন্ত? আসি নাই, চ্যালেঞ্জ করলাম, আসে নাই এবার ইউনূস সরকার। আমি যদি ফখরুদ্দিন সাহেব আর ইউনূস সাহেবের তুলনা করি, নো ডাউট অ্যাবাউট ইট, সারা বাংলাদেশ কেন বিশ্ব বলবে ইউনূস যোগ্য লোক, কারণ দুইজনই নন পলিটিক্যাল। তাহলে পুরানো কথা আমি বলছি বহু জায়গায়, ফখরুদ্দিনের পাশে একজন সেনাপ্রধান ছিলেন, মাটি থরথর করে কেঁপেছে। ইউনূস সাহেবের পাশে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে একজন সেনাপ্রধান আছেন, মাটি কাঁপে না। দ্য সিম্পল অ্যান্সার আমার, বুঝানেন। এইবার আসেন মব ভায়োলেন্স। স্টেট যদি মব ভায়োলেন্স করে, বাজারটা আপনি ঠেকাবেন কিভাবে? মব ভায়োলেন্স কাকে বলে? বিনা বিচারে হত্যা, রাষ্ট্রকে পারমিশন দিছে কেউ, মব ভায়োলেন্স। আয়নাঘর বানাইছেন, মব ভায়োলেন্স। শাপলা চত্বরে হত্যা, মব ভায়োলেন্স। মেজর সিনার উপরে যখন ওসি গুলি চালায়, মব ভায়োলেন্স। এটা তো রাষ্ট্রীয়। রাষ্ট্রের চাঁদাবাজি শুনবেন? বেনজির সাহেবের মতো লোক যখন চোখ বাইন্দে একজন নিয়ে এসে আজকে 50 লাখ টাকা না দিলে রাত্রে ক্রস ফায়ার। বেনজির সাহেবের লাইফে যে টাকা হয়েছে, এটা কি 500-1000 জমা হয়েছে? কোটি কোটি টাকা জমায়, 1000 কোটি টাকা হয়েছে। সুতরাং রাষ্ট্রীয় লেভেলে গত 14-15 বছর না, তারও পিছন থেকে কম বেশি মব ভায়োলেন্স চলে আসতেছে। ইট ইজ নট এ নিউ ওয়ার্ড। আবার বলেন চাঁদাবাজি, রাষ্ট্রীয় চাঁদাবাজি চলছে। আপনি বলে এই স্টেট লেভেল যদি ঠিক না হয়, আপনি নিচে কিভাবে? এটা তো রিফ্লেকশন। আপনি চাঁদাবাজি শব্দটা কি আমার কাছে নতুন? ইট ইজ ভেরি ওল্ড ওয়ার্ড, বহু পুরনো শব্দ বাংলাদেশে, কিন্তু আমরা এমনভাবে উপস্থাপন করি শব্দগুলো যেমন আমার কাছে নতুন আসছে। সুতরাং এই যে কথাগুলো বলা হচ্ছে, অফকোর্স নির্বাচিত সরকারের কাছে যাবে, কিন্তু নির্বাচিত সরকারে যাওয়ার আগে এই যে আজকে নির্বাচন কমিশন যে প্রশ্নটা তুললো, মানে সংবিধান মোতাবেক নির্বাচন করতে যাচ্ছে, কোন সংবিধান মোতাবেক? সিম্পল কোশ্চেন, কোন সংবিধান মোতাবেক বলেন আমারে, সবাই বলেন। 72 সালেরটা তো, 72 সালেরটা, এছাড়া তো সংবিধান নাই। সেই সংবিধানে কি বলা আছে? একটা মাত্র সরকার আছে, কে? প্রধানমন্ত্রী। নির্বাচিত প্রধানমন্ত্রী ছাড়া ওই সংবিধানে বর্তমানে কোনো সরকার নাই। আর তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসার সম্ভাবনা, আসে নাই ফেরত। আর কোনো সরকারের কথা বলা আছে? নাই। চ্যালেঞ্জ করলাম, নাই। তো নির্বাচন কমিশন যে বলতেছে আমরা এই সংবিধান মোতাবেক নির্বাচন করব, এই সংবিধান মোতাবেক এর বিধানটা কি জানেন? সংসদ ভেঙে যাওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন। সংসদ ভেঙে যাওয়ার 90 দিনের মধ্যে আমি নির্বাচন কমিশনকে প্রশ্নটা থ্রো করলাম, অ্যান্ড ইটস মাই চ্যালেঞ্জ থ্রো ইউর চ্যানেল। যদি কেউ রিপ্লাই দিতে পারে বাংলাদেশে কেউ, আমি ওনাদেরকে করছি না, আমি তাদেরকে করছি। কারণ আপনি সংসদ উনি ওত নিলেন 8ই অগাস্ট 2024, সেই থেকে 90 দিন ধরে 7ই নভেম্বর 2024-এর মধ্যে নির্বাচন হওয়ার কথা। ওনার নিয়োগ হয়েছে 21শে নভেম্বর 2024। ইউনূস সাহেব নর্মালি তার একটা চিঠি, ইউনূস সাহেবের বৈধতা নিয়ে আমি আসছি না এখন। উনি একটা চিঠি দিয়ে দিলেন যে তুমি নির্বাচন অ্যারেঞ্জ করো।
উনি ফেব্রুয়ারিতে 26-এ নির্বাচন দিচ্ছেন কোন সংবিধানে, কোন আইনে? আপনি যে এতগুলো লোকের টাইনে সংসদ পর্যন্ত নিয়ে যাবেন কোন আইনে? কৈফিয়ত চাই আমরা। আপনাকে ক্লিয়ার করে, রাষ্ট্র, সমিতি না, রাষ্ট্র। যেহেতু আপনার নিয়ম মোতাবেক নির্বাচিত সরকার ক্ষমতায় থেকে নির্বাচন করছে, সেই সংবিধানটাই এখনো আছে। তাহলে নির্বাচনটা কে করবে? অনির্বাচিত সরকার না নির্বাচিত? যদি নির্বাচিত সরকারের প্রশ্ন আসেন, শেখ হাসিনার রেসপন্সিবিলিটি ছিল, ঠিক আছে চলে গেছে। তাহলে 90s মধ্যে যে নির্বাচন দেন, আপনি নিয়োগ হয়েছে 21শে নভেম্বর 2024-এ, আর মেয়াদ শেষ হয়ে গেছে নির্বাচন করার 90 দিন হিসাব করলে 7ই নভেম্বর 2024-এ। জি, আপনার কাছে আবার আসবো। যখন আমি ফিরবো, আপনি যে প্রশ্নগুলো করেছেন সেই প্রশ্নগুলোর উত্তরই আপনার কাছে চাইবো। আমি সমাধান দিব। আমি হ্যাঁ, সেই প্রশ্নের উত্তর আপনার কাছে চাইবো। সুলতান মাহমুদ, এখন এই আইন শৃঙ্খলা, তো একটা নির্বাচন, ভালো নির্বাচন করতে হলে তো আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা দরকার, এটা পূর্ব শর্ত। কিন্তু পথে ঘাটে অবশ্যই সাংবাদিক হিসেবে প্রশ্ন পান, ভাই নির্বাচন হবে তো? ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তো? আমরা প্রেস উইং থেকে কয়েকবার শুনতেছি, আজকেও বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কোনো শক্তি ঠেকাতে পারবে না। আপনি কি মনে করেন? ধন্যবাদ। দেখেন, সরকার বা সরকারের প্রেস উইং থেকে যেটি বলেছে সেটি আমি মনে করি যে এটি সরকারের নিজস্ব ভাষ্য। তারা যে ডক্টর প্রফেসর ইউনূস দায়িত্ব নেবার পরপরই, আমার যতদূর মনে পড়ে, মাস চারেকের মাথায় উনি বলেছিলেন 2026-এর মধ্যভাগে নির্বাচন দেবেন। এবং আমি এ পর্যন্ত কয়েকবার সম্ভবত বলেছি, এখন পর্যন্ত উনি ওনার প্রতিশ্রুতির জায়গায়, কথার মধ্যে কনসিস্টেন্সি আছে, কনসিস্টেন্সি আছে। রাজ্জাকি ভাই যেগুলো বলছিলেন সেগুলো অনেক চওড়া কথা, অনেক লম্বা কথা। তা আমি ওই জায়গাটাতেই যদি স্ট্রিক্ট থাকি যে নির্বাচন কি আদৌ হচ্ছে, তো সরকার চাইছে যে তার ঘোষিত সময়ের ভিতর নির্বাচন করতে, এটি তার ডিক্লারেশন। এবং সেজন্য ইলেকশন কমিশনকে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 1972 অনুযায়ী নির্বাচন কন্ডাক্ট করবার জন্য যতগুলো কর্মযজ্ঞ আছে সেগুলো করবার জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। একটি সরকার যেভাবে যদি যায়, যদি আন্দোলন সংগ্রাম নির্দিষ্ট প্রসেসের মধ্য দিয়ে সময়ের আগে যদি সরকার চলে যায়, তখন 90 ডেজের মধ্যে পরবর্তী সরকার নির্বাচন দেবে, এবং সেটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্য দিয়ে। আমাদের সংবিধানে তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই ছিল না, সেটিকে মুছে ফেলা হয়েছিল বা কিল করা হয়েছিল। একটি পরিবর্তিত প্রেক্ষাপটে যে সরকার এসেছিল, সেই সরকার অতীতের যত তত্ত্বাবধায়ক সরকার প্রত্যেকেই 3 মাসের জন্য এসেছিল। ফখরুদ্দিন মঈনুদ্দিনের যে সরকার, যেটি বলা হয় যে আর্মি ব্যাকড সরকার, সেই সরকার এসে 2 বছরের সময় বাড়িয়ে নিয়েছিল। কিন্তু এই সরকার কোনো সময় দিনক্ষণ নির্দিষ্ট করে কোনো দায়িত্ব নেয় নাই। সেহেতু তাদের যে সময়কাল, সেই সময়কালের মধ্যে যে সময়টা তারা ঘোষণা করেছিল, ওই সময়ের মধ্যে নির্বাচন দেব, সরকার সেই পথেই হাঁটছে। এখন এই নির্বাচনকে যেটি বলা হয় উৎসব মুখর করবার, কারণ গত 3টি নির্বাচনকে যদি আপনি ধর্তব্যের ভিতরে না আনেন, সেখানে যদি অন্যায়, অনিয়ম বা রাতের ভোট, যেভাবেই বলা হোক না কেন, সেগুলোকে সেই জায়গা থেকে যদি আপনি সঠিক ধারায় ফিরতে চান, এবং সেই জন্য বলছেন যে উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে, গ্রহণযোগ্য অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যদি করতে হয়, সরকার সেই জন্য ঐক্যমত কমিশন থেকে শুরু করে রাজনৈতিক নেতা, যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, বিভিন্ন দলগুলোর সাথে তা বসছে, এবং তাদের চেষ্টাটা কিন্তু আছে। সরকারের পক্ষ থেকে যে একটি চেষ্টা করতে হয় গঠনতান্ত্রিক প্রক্রিয়া বা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায়, সেই প্রক্রিয়াগুলো কিন্তু জারি আছে। এখন প্রশ্ন হচ্ছে সেই নির্বাচনটা হবে কি না। আপনি বলছিলেন নির্বাচন হতে হলে, আপনি যে কথা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তার পূর্ব শর্ত। এখন উৎসব মুখর নির্বাচন যদি করতে চান, অংশগ্রহণমূলক নির্বাচন যদি করতে চান, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যদি করতে হন, সবার আগে আইন শৃঙ্খলা নিশ্চিত করতে হবে যে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারবে, ব্যালট বাক্স ছিনতাই হবে না, বাড়িতে বাড়িতে গিয়ে হামলা হবে না, বোমা হামলা হবে না, হুমকি ধামকি হবে না, এইগুলো। এখন সেই পথেই কিন্তু, সেটিরই জন্যই কিন্তু এই আইন শৃঙ্খলার বিষয়টা উঠে এসছে। সরকার যদি চায়, সরকার যদি রোল করে, এই সরকারের পক্ষে একজন কি বলে, রাজ্জাকি ভাই বলেছেন যে থরথর করে কাঁপত একজনের পাশে একজন সেনাপ্রধান, সেটি কিন্তু ঘোষিত ছিল। সেই সময়ের সরকার
তো তখনকার যিনি সেনাপ্রধান ছিলেন তখন কিন্তু কখনো কখনো মনে হয়েছে ফখরুদ্দিন সাহেবের চেয়ে মোর পপুলার, মোর পাওয়ারফুল তৎকালীন সেনাপ্রধান। কিন্তু এখনকার সেই সরকারের সাথে, ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সাথে এই সরকারের তুলনা করবার কোনো সুযোগ নাই, কারণ বাস্তবতা ভিন্ন। বাস্তবতা ভিন্ন এই জন্য যে আমাদের সেনাবাহিনীর জায়গা আছে, সরকারের জায়গা আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ঢেলে সাজানোর চেষ্টা করা হয়েছে, কতটুকু পেরেছে না পারার কারণেই তো আজকে এই পরিস্থিতি তৈরি হচ্ছে। তো সরকারকে অ্যাক্ট করতে হবে, এখানে কারো বিদায় ঘণ্টা বা কাউকে বের করে দেওয়া, কাউকে চলে যাওয়া মুখ্য বিষয় না। এখান থেকে যদি আজকে ধরে নেন যে প্রফেসর মোহাম্মদ ইউনূস আজকে বললেন যে না আমি থাকবো না, যেটি উনি বলেছেন যে সরকারের মান অভিমানের কোনো সুযোগ নাই এই জায়গাগুলোতে, উনি চলে যাবেন, চলে যাওয়ার পরিস্থিতিটা কী হবে, পরবর্তী পদক্ষেপ কী হবে, কারা ওত পেতে বসে আছে, এরকম একটি পরিস্থিতি কারা চাইছে যে এরকম একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলে আসুক, তৈরি হোক, এবং তখন পতিত যারা পালিয়ে গেছে তারা আবার ফিরে এসে অরাজকতা তৈরি হোক। এবং তখন কি হবে, জুলাই আন্দোলনে যে হতাহতের ঘটনা ঘটেছে, যে বিশৃঙ্খলা জ্বালাও পোড়া হয়েছে, তার চেয়ে কয়েক গুণ বেশি হবে। আমি বলবো যে সরকার সেগুলোকে পাত্তা দেবে না এবং সরকার এই জায়গাগুলোতে শক্ত হবে এবং যাতে যেখানে যে ভায়োলেন্স, যারা কথা শুনছে না তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, যাতে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এবং এই যে নানানভাবে কি ভায়োলেন্স আপনারা বলছেন, এই শব্দটা আমি উচ্চারণ করতে চাই না, উনি বলছেন যে যুগে যুগে কালে কালে এগুলো হয়ে আসছে, সময় এবং ঘটনার প্রেক্ষাপট কিন্তু ভিন্ন, একটির সাথে আরেকটি কখনো মেলানো যাচ্ছে না। অনেক ধন্যবাদ আবুল বাশার। আপনি শুরুর দিকে যে বলছিলেন, এখন একই প্রশ্ন আপনিও হয়তো পেয়ে থাকবেন যে আসলে নির্বাচন হবে তো, কিন্তু মানুষের মধ্যে এই আশঙ্কা কেন যাচ্ছে না? এতদিন আমরা শুনেছি একটা রাজনৈতিক নাকি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করলেই নির্বাচনী ট্রেনে রাজনৈতিক দল এবং দেশ উঠে যাবে এবং সব কিছু একটা ডিসিপ্লিনে চলে আসবে, কিন্তু সেটা তো আমরা দেখতে পাচ্ছি, রোডম্যাপ তো ঘোষণা করা হয়েছে। বরং আমরা বিভিন্ন মহল থেকে যে সমালোচনা বা আশঙ্কা তৈরি করা হচ্ছিল যে একটি মহল হয়তো এটা দেশটাকে এটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে, কিন্তু আমরা সম্প্রতি রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা বলতে শুনেছি যে একটা মহল যারা চায় না অন্তর্বর্তী সরকার নির্বাচন পর্যন্ত চলে যাক সাকসেসফুলি, তারা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করতে চায় যাতে নির্বাচন না হয়। কি বলবেন? তার আগে আমি রাজ্জাকের ভাইয়ের 2-3টা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমাদের পিলখানার হত্যাকাণ্ড, এটা কিন্তু মানে বাইরের ইন্ধনে এই ঘটনাগুলো ঘটছে। আপনি তারপরে ফুলবাড়ির কথা বললেন যে বিএনপি যখন ছিল, সে ঘটনাও কিন্তু একজন ব্যক্তির ইন্ধনে আইন শৃঙ্খলা বাহিনী বাধ্য হয়েছে সেখানে ফায়ার করতে, এবং পরবর্তীতে আওয়ামী লীগ আবার তাকে মনোনয়ন দিয়ে তাকে আবার সংসদেও নিয়ে আসছে। তো এগুলো করার পরও আমি মনে করি যে কোনো হত্যাকাণ্ড গ্রহণযোগ্য না যে সরকারের সময়। তবে এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, 1/11 মানে হওয়ার পিছনে ইন্ডিয়া এবং আমেরিকার একটা নীল নকশা ছিল, কিন্তু সেই 1/11 সরকারের যারা ছিলেন তাদের কি আমরা কোনো বিচারের আওতায় আনতে পেরেছি? তাদের তো কোনো দায়বদ্ধ নাই। কিন্তু এক রাজনৈতিক দলের নেতাদেরকে আপনি যতই যাই কিছু বলেন না কেন, আমাদের এদেশের রাজনৈতিক দলের নেতারা এদেশেই তাদের অবস্থান, এদেশেই তারা আছেন। এবং আপনি দেখেন এই ফেসিবাদেরও যদি আপনি বলেন, শেখ হাসিনা চলে গেছে, অনেকেই চলে গেছে, কিন্তু অনেকেই তো গ্রেপ্তার হয়ে তারা আইনের মুখোমুখি হচ্ছে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের যারা মঈনুদ্দিন, ফখরুদ্দিনের কাউকে কি আমরা এখানে কি আইনের আওতায় নিয়ে আসতে পেরেছি? এখনও যারা আছেন, আপনি কি মনে করেন যে এদেরকে আপনি ভবিষ্যতে তাদের দ্বারাই যদি কোনো ধরনের অপরাধ সংগঠিত হয় তারা কেউ এদেশে থাকবে? অসম্ভব, কখনোই এদেশে থাকবে না। এখন রাজ্জাকি ভাই অনেক বিষয় বললেন। আসলে আমাদের এই যে সংবিধান বিশেষজ্ঞ, এই কনসেপ্টটাই আমাদেরকে ছুঁড়ে ফেলে দিতে হবে। সংবিধান যদি একদম রিক্সাওয়ালা না বোধ, ওই সংবিধান দিয়ে আমি কি করব? আমরা সংবিধান বিশেষজ্ঞ সুপ্রিম কোর্টে বসে আছেন, সংবিধান বিশেষজ্ঞ একজন ব্যবসায়ী যদি সংবিধান না বোঝে, এই সংবিধান আমার কোনো প্রয়োজন নাই। পৃথিবীর অনেক দেশে সংবিধান নাই, সেই দেশ অনেক সুন্দর চলছে। আমাদের দেশে তো সংবিধানের দোহাই দিয়ে এত কিছুর কোনো প্রয়োজন নাই। আবার বলছেন আপনি, হ্যাঁ আমাদের আর্টিকেল 106 অবশ্যই আছে, রাষ্ট্রপতি চাইলে দেশের যে কোনো পরিস্থিতিতে সে সরকার গঠন করতে পারে, এবং এটাও তাই হয়েছে। উনি সুপ্রিম কোর্টে পাঠিয়েছেন, সুপ্রিম কোর্ট থেকে এসেই সরকারের এখানে তারা বৈধতা নিয়ে এখানে ক্ষমতা। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে
আগের সরকারগুলোর ক্যারেক্টার এবং এখনের যে পরিস্থিতি, আপনি সেনাবাহিনীর কথা বলছেন, সেনাবাহিনী যদি এখন একজনকে যদি আপনার গুলি করে মারে, তখন দেখবেন যে তাকে ফ্যাসিবাদের ট্যাগ দেওয়া হচ্ছে। সেনাবাহিনী সেই রিস্কটাতে যেতে চাচ্ছে না। সেনাবাহিনী তার স্বতন্ত্র অবস্থা নিয়ে সে থাকতে চাচ্ছে। সেনাবাহিনী যদি এখন হার্ডলাইনে যায়, দেখেন সেনাবাহিনী হার্ডলাইনে যাওয়ার পরে অনেক রাজনৈতিক দলের নেতাদের কিন্তু টর্চারে তাদের মৃত্যু হয়েছে, আপনারা জানেন। তারপরে কিন্তু তাদের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ আসার পরে সেনাবাহিনী তার নিজস্ব অবস্থানকে তারা চাচ্ছে যে একটা নির্বাচন হওয়ার পরে আমরা ব্যারাকে ফিরে যেতে চাই। সেনাবাহিনী এই পরিস্থিতিটাকে তারা রাজনৈতিক দল সেনাপ্রধান বারবার বলছে যে একটা নির্বাচিত সরকারের কাছে তারা ক্ষমতা হস্তান্তর হোক, তারা তাদের রুটিন কাজ করেন, তাদের সৈন্যকে তারা ব্যারাকে নিতে চায়, তারা এখানে রাখতে চায় না। আপনি যেটা বলছেন নির্বাচনের কথা, এই সরকারকে তো কেউ বিশ্বাসই করে না। আপনি যে বলছেন ইউনূসের কথা, উনি তো ধোয়াশা বলে, ওনাকে একটা কথা বলে দেখবেন উনি মুসকি হাসে, ক্লিয়ার করে কিছু বলে। জনগণ যে আপনার কনফিডেন্সে নিবে, আপনার আচরণ অ্যাক্টিভিটিস তো আপনাকে সেভাবে শক্ত থাকতে হবে। দেখেন আপনি দেখেন এইভাবে একটা মধ্যযুগীয় একটি বর্বরতা, রাজ্জাক ভাই বললো আমি তাকে সাপোর্ট করি, ৩৫০০ আপনি মানুষের নামে মামলা করলেন, অজ্ঞাত আরও অনেক। এখন আপনি তো সেই ফ্যাসিবাদের গল্প শোনাচ্ছেন, আবার ফ্যাসিবাদের কাজগুলোই করে যাচ্ছেন। আমি তো আপনাকে বলেছি যে আপনি সংবিধানে একটা অ্যামেন্ডমেন্ট করেন যে দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সংসদ সদস্য, প্রত্যেক দলের নির্বাহী জাতি নিয়মের কমিশন যারা, তারা বিদেশের ট্রিটমেন্টের জন্য, তাদের সন্তানদের চিকিৎসার জন্য এগুলো কোনো কিছু করতে পারবে না। এবং সংসদ সদস্যদের লাল পাসপোর্ট পাবে না, তারা কোনো সুবিধা পাবে না। দেখবেন সব 80% সমস্যার সমাধান হবে। এত সংস্কার আপনি বিদেশে, আপনি এখানে নির্বাচন কমিশনে সংস্কার করে কাকে বসাবেন? আপনি কি নেদারল্যান্ড থেকে লোক নিয়ে সেখানে বসাবেন? আপনি এখানে যাকে বসাবেন সে আপনার যদি তার গার্ডস সে যদি স্ট্রং হয়ে কাজ না করে, সে মনে করবে যে বিএনপি ক্ষমতা আসবে বা জামাত আসবে, আমি তার পক্ষেই কথা বলি। আমাদের এই যে আপনি দেখেন ডক্টর আকবর আলী খান, উনি কাজ করতে পারেন নাই, উনি পদত্যাগ করেছিলেন। এখন অনেক উপদেষ্টা আছে, তাদেরকে এত বলা হচ্ছে আপনি মানুষ কেন, আপনি 50,000 মরে গেলেও তারা পদত্যাগও করবে না, তারা ওখানে বসে থাকবে। কারণ কি, বাংলাদেশের ক্ষমতার চেয়ারে এক ধরনের সুপারগুলো আছে, এমন ভাবে লেগে যায় ওখান থেকে সরতে চায় না। আর ইউনূসের কথা আবার আসবো আবু হেনা রাজ্জাকি, আপনি যে প্রশ্নগুলো তুলেছেন, বলেছিলেন যে আপনার প্রশ্নের উত্তর আপনার কাছে জানতে চাই, একই সাথে ওই একটু সংক্ষেপে দিয়ে যে প্রসঙ্গগুলো আমি বলতে চাচ্ছি সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু আশঙ্কা করেছেন যে এখানে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য একটা মহল কাজ করছেন। আপনি সেটা মনে করেন কিনা? ধন্যবাদ আপনাকে। আমি কয়েকটা কথা বলি আপনাকে। যেমন নির্বাচন হবে তো, যে প্রশ্নটা আপনি আনলেন, আপনি মকিম গাজী ডাকাইতের নাম শুনছেন বোধহয়। মকিম গাজী, আমি লাকিলি কোর্টে ছিলাম, মকিম গাজী বলতেছে মকিম গাজীর আটকে রাখে বাংলাদেশে এমন কোনো জেল নাই। অর্থাৎ আর আগে সে 2 বার জেলখানা থেকে পালাইছে, কিন্তু ওই দিন আমি মনে করছি যে সে আর পালাইতে পারবে না, বিকজ সাউন্ড করে না। ছাত্ররা যে আন্দোলনটা করলো, সাউন্ড ছিল না, সমস্ত গোয়েন্দা ফেল। ডিজিএফআই এনেছে, ওনারা তো খালি বাইরের কথা বলে, বুলশিট। আমি বাইরেরটা যাবোই না, আমি আর আভ্যন্তরীণ দেখব। আপনি ডিজিএফআই ফেল করছে, এনএসআই ফেল করছে, সব ফেল করছে। এই সবই ছিল পতিত সরকারের সেবাদাস। তারপরে তো ঘটনাটা ঘটছে। এখন কিন্তু সেই ছাত্ররা সেই জায়গাটায় নাই, সেটা ভিন্ন আসপেক্ট। কিন্তু এই যে মকিম গাজী ব্যর্থ, সেটা 2 নম্বর গাড়ি ক্রয়, কারা মন্ত্রী হবে তাদের জন্য সরকার গাড়ি কিনছে, এগুলো আমাকে ইন্ডিকেশন যে আশঙ্কা করছে সঠিক, বাট এটা বুঝাচ্ছে খুব নির্বাচনের দিকে মনোযোগী। 1 2 ভাই একটা কথা বলছে, কালক্ষেপণ করতেছে সংস্কারের নামে। আমি আই ডু এডমিট, কিন্তু যখন সে শুরু করছিল প্রথম 2 মাস সে ভাবছিল যে সে করতে পারবে, কারণ সে এয়ারপোর্টেই বলছিল আমার কথা শুনলে আমি থাকবো, না শুনলে আমি না পারলে চলে যাব, আমি আমার কাজের জায়গায় যাব। সংস্কারের প্ল্যানটা তার হয়তো সুন্দর ছিল, ঐক্যমত্য সুন্দর ছিল। 2 মাস পরে সে বুঝে ফেলছে যে না, এটা বোধহয় সম্ভব না। তখন সে কালক্ষেপণে গেছে, কারণ সে নির্দিষ্ট টাইমে চলে যাবে। কিন্তু আমার প্রশ্ন, উনি খুব সুন্দরভাবে বলল, রাজনীতিবিদরাও বুঝে নাই ইউনূস সাহেব এতদিন খেলা করতেছে। ইউনূস সাহেব তো আমি বুঝলাম, হ্যাঁ, তাহলে এই রাজনীতিবিদরা সেই ফেব্রুয়ারি থেকে শুরু করে অদ্যাবধি যাচ্ছে সংস্কারে, ঐক্যমত্য, রাজনীতিবিদরাও বুঝে নাই। যদি না বুঝেন তাহলে তিনিও তো ব্যর্থ। আমার ধারণা বলছে যে কোনো চলে যেতে পারে, তার রেসপন্সিবিলিটি নেই, কারণ আমরা রেসপন্সিবিলিটি দেই নেই। উনি কিন্তু একটা কথা বলছে, কতক্ষণ মনে হয় এনসিপি, কতক্ষণ মনে হয় জামাত, কতক্ষণ মনে হয় বিএনপি, উনিই বলছেন। তাহলে তো সে হয় নিরপেক্ষ, নয় সব পক্ষ। তাহলে তারপর কাছে নির্বাচন নিতে যান কেন? আপনি একদিকে থাকেন, 2 দিক যেতে পারবেন না। 3 ইউনূস সাহেব কিন্তু নির্বাচনের দায়িত্ব কিন্তু দিয়ে দিচ্ছে নির্বাচন কমিশনরে। এখন কিন্তু ইউনূস সাহেবের কোনো রেসপন্সিবিলিটি নাই, সে চলে যেতে পারে কালকে। আমি বলছি না উনি চলে যাবেন, চলে গেলে কিন্তু বাংলাদেশের লোক যে যত গল্প করুক হারে হারে টের পাবে। আমি লিখে দিতে পারি,
এবং সে যদি স্পন্দিতে চলে যায়, আজ কারণ আমরা দায়িত্বশীল লোকের এমন কথাও শুনছি যে ইউনূস সাহেব চলে গেলে আমরা বিকল্প লোক খুঁজে নিব, কিন্তু রাষ্ট্রপতি চলে গেলে ওনারা বিকল্প লোক পান না, সাংবিধানিক ভায়োলেশন হয়। অ্যান্ড আমি মনে করি যে কান্ট্রি ইজ গোয়িং টু পে ফর ইট, যে আমি শিওর, কারণ যারা এই সমস্ত কথাগুলো বলে তাদের কিন্তু কিছুই হয় না, তাদের কিছুই হয় না, সাফার করে সাধারণ মানুষগুলো, সাধারণ করে সাফার করে আমাদের মতো লোকগুলো। নাহলে আপনি দেখেন এই যে এত বড় একটা আন্দোলন হইল, এই আন্দোলনে কোন দায়িত্বশীল নেতার কোন ছেলে কোন নাতি মারা গেছে, তাদের সন্তানকে বিদেশে পাঠায় আর রাখালের ছেলে অমুকের ছেলেরে মাঠে পাঠায়। দিস ইজ দ্য পলিটিক্স অফ বাংলাদেশ। সুতরাং আপনি গল্প যতই বলেন, আপনি যদি দেশটাকে ভালোবাসেন, দেশপ্রেমিক হন, তাহলে তো ইউনূসরে বাদ দেন না। ইউনূসরে ছাড়া আপনারা কেন ঐক্যমত্যে আসতে পারলেন না? দিস ইজ দ্য পিওর ফেইলিউর অফ পলিটিশিয়ানস। আপনি খালি ইউনূসের দোষ দিলে কি হবে? আপনারা কি করছেন? আপনারা যে আমরা এই যে 4টে লোক যদি একমত হয়ে যেতে পারি, আমাদের সমস্যাটা কোথায়? ইউনূসের বাদ দিয়ে সব রাজনৈতিক ঐক্যমত, জি আমরা একমত হয়েছি, এই কায়দায় নির্বাচন, আপনি চলে যান, গেট লস্ট। এখনও কেন বলে না? হোয়াই দে আর ওয়েটিং? ফেব্রুয়ারি পর্যন্ত কেন অপেক্ষা করছেন? সুতরাং আপনাকে বুঝতে হবে যে আপনারা সব পারেন, আবার অনেক কিছুই পারেন না, এখানে মানতে হবে। জি, আমরা শেষ পর্যায়ে চলে আসি। আমি শেষ প্রশ্ন যেটা করতে চাই, সমাধানটা দিয়ে দিই, যেটা বলছিলাম সমাধানটা ইলেকশন কমিশন যদি সেফলি এক্সিট নিতে চায়, গল্প করলে কাজ হবে না। এই মেম্বার অফ পার্লামেন্টে বৈধভাবে পার্লামেন্ট পর্যন্ত নিতে হবে। সেজন্য তার নৈতিক দায়িত্ব হলো, যেহেতু সে ট্রেন মিস করছে, 90 ডেজ শেষ, তারপরেও নিচ্ছে, তার উচিত রাষ্ট্রপতির কাছে বলা যে আমাদেরকে সেভ করেন, কিভাবে করব, জাস্ট সেন্ড ইট টু সুপ্রিম কোর্ট, একটা ওপিনিয়ন নিয়ে আসেন, আমরা যাতে নির্বাচনটা করতে পারি। এই গেল এক সাইড। দ্বিতীয় সাইড হলো জুলাই ঘোষণাপত্র যেটা করছে, সেটার ভিতরে এই সরকারের মেয়াদ ঢুকাইতে হবে, যে এতদিন তার মেয়াদ দেওয়া হইলো, এর ভিতরে উনি নির্বাচন কমিশন নিয়োগ দিবেন এবং উনি নির্বাচন করে চলে যাবেন, তাইলেও আপনি বৈধতা পাবেন। নাইলে তাদের প্রশ্নবিদ্ধ হবে, যারা সামনে পার্লামেন্টে যাবে তাদের যাওয়ার প্রক্রিয়াটাই হবে প্রশ্নবিদ্ধ। লিখে রাখতে পারেন আপনি। জি, সুলতান মাহমুদ, অনেকে বলছেন যে ধরেন আমরা অনেকেই বলি বা সবাই বলে যে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে হবে। এখন আমরা শুনছি যে নির্বাচনের আগে সরকার কিছু কিছু সময় বলছিল, যখন বিএনপি নির্বাচন আসছিল না, তখন বলতো যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে সব দলে অংশগ্রহণ করার দরকার নাই, জনগণ আসলেই হবে। কিন্তু জনগণ কীভাবে কতটা আসছে আমরা তো সেটাই জানি। কিন্তু এই নতুন বাস্তবতায় এখন আবার দেখছি যে সব দলের অংশগ্রহণ দরকার নেই, জাতীয় পার্টিকে বাদ দিলে অসুবিধা নাই, আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করাই হয়েছে। এখন জনগণ আসলেই হবে, জনগণও যে আসতে পারবে সেটাও তো মানে নিশ্চয়তা আছে কিনা। এখন আপনি বলেন যে অন্তর্বর্তীকালীন নির্বাচন বলতে শুধু কি এই ভোটার, নাকি নির্বাচনের এদেরও আসতে হবে? ধন্যবাদ। এখন দেখেন, সংজ্ঞা আপনি আপনার সুবিধা মতো যদি আপনি কোনো সংজ্ঞা তৈরি করেন, সেটি তো আপনি করতেই পারেন। আর যদি সত্যিকারের সংজ্ঞায় সংজ্ঞায়িত করেন, সেই জায়গায় আপনাকে সাধারণ মানুষের এই যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনটা হলো সব দল একত্রিত হয়ে যে নির্বাচনে অংশ নেবে। এখন সব দল বলতে এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন, আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়নি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছেন, আওয়ামী লীগের কর্মযজ্ঞ নিষিদ্ধ করেছেন। এখন আওয়ামী লীগ যদি নির্বাচন না করতে পারে, সেটি একটি প্রশ্ন তৈরি হবে। আবার যদি নতুন করে বলেন যে হ্যাঁ, জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর ছিল, তারাও নির্বাচনে আসতে পারবে না, যেটি বিদায়ের পূর্ব মুহূর্তে আওয়ামী লীগ কী করেছিল, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এদেরকে দিয়ে সামনে রেখে তারপর বলেছিল জামাত নিষিদ্ধ করা হলো। পতনের ঘণ্টা তো এই ধারাবাহিকতায় বেজেছে। তো এখনকার প্রেক্ষাপটে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, অন্যান্য দলগুলো যাতে ইলেকশন করতে পারে, সেই লেভেল প্লেয়িং ফিল্ড আপনাকে তৈরি তো করে দিতে লাগবে। সেই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবার জন্য উনি যেটি বলছিলেন যে সব দলের ঐকমত্য তৈরি করতে হবে। আমি তো দেখছি যে এই ঐকমত্যের নামে যা হচ্ছে, একজন এক একটা ইগো ধরে বসে আছে। আওয়ামী লীগ কি বলে, বিএনপির জায়গাতে অনড়, এনসিপি নতুন গঠিত একটি দল, তারাও দেখলাম যে ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার, তারাও একটি গণপরিষদ নির্বাচনের জন্য তারা অনড় আছে। আর জামায়াতে ইসলামী এই পাশ্চাত্যের ধ্যান ধারণা থেকে এসছে যে না, কি বলে, পিয়ার,
পিয়ার পদ্ধতি ছাড়া এখন নিম্নকক্ষ উচ্চকক্ষ দুটি, এখন উচ্চকক্ষ যেতে লাগবে এবং এখন নতুন করে ব্যাখ্যা দেয়া শুরু হয়েছে পিয়ারটা কি। যে দেশের মানুষ পিয়ার বোঝেই না সেই এখন নতুন করে লার্নিংয়ের জায়গায় যেতে লাগবে। এই প্রত্যেকে কিন্তু প্রত্যেকের জায়গায় কেউ নড়ছে না, তো ঐকমত কিভাবে হবে? নির্বাচন যাবে কি? হ্যাঁ, লাগেই না। ইউনূস সাহেবের তো দরকার নাই এখানটাতে। ইউনূস সাহেব চেষ্টা করছে যারা নির্বাচন করবে তারাই যদি একত্রিত না হয়, যে এসো ধরি হাত করি মোলাকাত, সেই মোলাকাতের জায়গায় যদি না আসে তাহলে নির্বাচন কে করবে, কার সাথে করবে? ইউনূস সাহেব কিভাবে নির্বাচন করাবেন আর ইলেকশন কমিশন কিভাবে নির্বাচন করাবেন? ঐকমত্য তৈরি করতে শিফট হয়ে গেছে, ইলেকশন কমিশন করুক। হ্যাঁ, ইলেকশন কমিশন নির্বাচন করবে, তাকে ইলেকশন কমিশনও কিন্তু এখন পর্যন্ত রোড ম্যাপ দেয়নি। সরকার প্রধানের সাথে সাথে তারাও বলেছে যে মধ্য ফেব্রুয়ারির আগেই নির্বাচন হবে। সরকারের কোনো রেসপন্সিবিলিটি নাই। তো তাহলে এখন সেই জন্য আমার ইয়েটা হলো যে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে, যেটি বহুকাঙ্ক্ষিত, মানুষের প্রত্যেকটি মানুষ চায়। যারা যে সরকার পালিয়ে গেছে তারাও কিন্তু চায় দেশে গণতন্ত্র ফিরে আসুক। তাদের মধ্যে সবাই যে চায় তা না, তারাও চায়। গণতন্ত্রে ফিরতে হলে সবাইকে এক পথে একমতে হাঁটতে লাগবে। ভিন্নতা থাকবে, আপনার রাজনৈতিক দর্শন চিন্তা ভাবনা ভিন্ন ভিন্ন, আপনার ম্যানিফেস্টো নির্বাচনী ম্যানিফেস্টো ভিন্ন ভিন্ন থাকবে, কিন্তু কমন ইস্যুতে আপনাকে যদি একমত না হন তাহলে আপনি নির্বাচন করবেন কি করে? রাজনৈতিক দলগুলোর ভিতরে ঐকমত হওয়া দরকার এবং প্রত্যেকের জায়গা থেকে অনড় ভূমিকা না রেখে, অনড় না থেকে ছাড় দিয়ে এক হতে লাগবে যদি দেশের মানুষকে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দিতে চান। মানুষ যদি সবার আগে, মানুষকে মানুষের স্বার্থ যদি আগে দেখে, হ্যাঁ, সবার আগে দলের আগে, সবার আগে দেশ, তারপরে দল, তারপরে কি কি এক একজনের গঠনতন্ত্রে এক এক রকম বলা আছে। তো আপনি মানুষের জন্য যদি রাজনীতি করেন তাহলে মানুষ যেটি চায় সেই জন্য সবাইকে ছাড় দিতে লাগবে। যে আমার মনে হয় এই প্রশ্নে আপনাদের অনেক কথা বলার ছিল, কিন্তু আমার সময় নেই, আপনাদের সময় দিতে পারছি না। আবুল বাশার, আপনাকে অনেক ধন্যবাদ। সুলতান মাহমুদ, আপনাকে ধন্যবাদ। আবু হানা রাজ্জাকি, অনেক ধন্যবাদ। আবার হয়তো কথা হবে। প্রিয় দর্শক, আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। শুভরাত্রি।